দেখো, পাস্ট ইজ পাস্ট, সত্য হলেই প্রেজেন্টে খাস। পিএফএ আছে সবার চান্স, ডাবল ফিচারের নেই কোনো ব্রাঞ্চ। ছোট্ট এই কৌশলটা মনে রাখার মাধ্যমে তুমি কোনো প্রকার মুখস্থের ঝামেলা ছাড়াই মাত্র 1 সেকেন্ডে সিকোয়েন্স অফ টেন্সকে তুমি আয়ত্ত করে নিতে পারো। দেখো, সিকোয়েন্স অফ টেন্স তোমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা টপিক, কারণ ভাই এই টপিক থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা প্রশ্ন আসবেই। দেখো, এই টপিকটা আয়ত্ত করা মানে শুধু 1 মার্ক তোমার জন্য কনফার্ম না, বরং তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন তোমার হাতের মুঠোয় নিয়ে চলে আসা। যেই টপিকটা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো বছরই প্রশ্ন আসতে বাদ যায় নাই, সেটা হচ্ছে সিকোয়েন্স অফ টেন্স। ইভেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের 24 এবং 25 সালের ভর্তি পরীক্ষায় 15টা ইংরেজি এমসিকিউ প্রশ্নের মধ্যে 2টা প্রশ্ন সরাসরি এই সিকোয়েন্স অফ টেন্স থেকে করা হয়েছে। তাহলে তুমি বুঝতে পারছো, যেই টপিকটা তোমার জন্য 100% নিশ্চয়তা, সেই টপিকটা তুমি যদি আয়ত্ত করতে পারো, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন হবে তোমার হাতের মুঠোয়। তাই আজকের এই ক্লাসে তোমাকে এমন একটা ম্যাজিক্যাল টেকনিক দেখাবো, যদি তুমি এই টেকনিকটা আয়ত্ত করতে পারো, তাহলে আজকের পর থেকে সিকোয়েন্স অফ টেন্স হবে তোমার কাছে পানির মতো সহজ। তাহলে আর কথা না বাড়িয়ে চলো সরাসরি ক্লাসে চলে যাই। দেখো, এইরকম উপকারী ভিডিও নিয়মিত পেতে হলে তাহলে আমাদের ফেসবুক পেজটি ফলো করে এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো, যেন আমরা কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমার কাছে পৌঁছে যায়। দেখো, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সিকোয়েন্স অফ টেন্স। চলো প্রথমে আমরা জেনে নিই যে সিকোয়েন্স অফ টেন্স আবার কি জিনিস। দেখো, সিকোয়েন্স অফ টেন্সের এই সিকোয়েন্স শব্দের অর্থ হচ্ছে ধারাবাহিকতা বা ক্রম। এখানে অফ অর্থ হচ্ছে র, টেন্স শব্দের অর্থ হচ্ছে কাল বা সময়। তার মানে সময় অথবা কালের সিকোয়েন্স অর্থাৎ ধারাবাহিকতা অর্থাৎ ক্রমকে কি বলা হয়? সিকোয়েন্স অফ টেন্স বলা হয়। দেখো, সিকোয়েন্স অফ টেন্স আলোচনার পূর্বে প্রথমে আমাদেরকে ক্লোজ সম্পর্কে জানতে হবে। এখন চলো আমরা জেনে নিই ক্লোজ কাকে বলে। দেখো ভাইয়া, যেই জিনিসের মধ্যে বা যে সেন্টেন্সটার মধ্যে একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব থাকে তাকেই ক্লোজ বলে। কি ভাইয়া? যে একটা সেন্টেন্সের মধ্যে যদি সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকে তাকেই ক্লোজ বলে। আমরা সাধারণত জানি ক্লোজ হচ্ছে 3 প্রকার, তবে 3 প্রকারের মধ্যে আমাদের 3 নম্বর প্রকারটা দরকার নাই। প্রথম 2টা প্রকার জানলে আজকের ক্লাসের জন্য আমাদের যথেষ্ট বা এনাফ। তাহলে চলো প্রথম 2টা আমরা জেনে নিই। প্রথমটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। ইন্ডিপেন্ডেন্ট শব্দের অর্থ হচ্ছে স্বাধীন, অর্থাৎ যে ক্লোজটা স্বাধীনভাবে নিজের অর্থ প্রকাশ করে তাকে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ বলে। এই ইন্ডিপেন্ডেন্ট ক্লোজের আবার আরো 2টা নাম আছে, একটা হচ্ছে মেইন ক্লোজ বা প্রিন্সিপাল ক্লোজ। তার মানে তুমি ইন্ডিপেন্ডেন্ট অর্থাৎ স্বাধীন ক্লোজকে তুমি মেইন ক্লোজও বলতে পারো অথবা প্রিন্সিপাল ক্লোজও ডাকতে পারো তোমার ইচ্ছা মতো। তাহলে চলো এখন আমরা দেখি যে আর একটা ক্লোজ, মানে যে 2 নম্বর ক্লোজ, আমরা 2 নম্বর ক্লোজটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লোজ বা সাবঅর্ডিনেট ক্লোজ। কি ভাইয়া? ডিপেন্ডেন্ট ক্লোজ বা সাবঅর্ডিনেট ক্লোজ। আর 3 নম্বর যে ক্লোজটা আছে যেটা আমাদের দরকার নেই সেটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লোজ। তাহলে চলো এখন আমরা জেনে নিই যে ইন্ডিপেন্ডেন্ট অথবা মেইন ক্লোজ বা প্রিন্সিপাল ক্লোজ কাকে বলে। দেখো, মেইন ক্লোজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ বা প্রিন্সিপাল ক্লোজ যাই বলো, এইটা মূলত যে বাক্যটা নিজেই নিজের অর্থ প্রকাশ করতে পারে, কারোর সহযোগিতা লাগে না, কোনো জায়গায় বাধাপ্রাপ্ত হয় না, তাকেই কি বলে? ইন্ডিপেন্ডেন্স ক্লোজ বলে। এবং আরো একটা কথা, যার মধ্যে ক্লোজ মার্কার নাই। এখন প্রশ্ন হচ্ছে ক্লোজ মার্কার কাকে বলে? ভাইয়া, হুইচ, হু, হোয়াট, তারপরে হাউ, দো, অল দো, সিন্স, এরপরে যদি কোনো সেন্টেন্স যুক্ত হয় তাহলে এই যে এর পূর্বে শুরুতে যে দো, অল দো, সিন্স, হাউ, হোয়াট থাকে এটাকে মূলত ক্লোজ মার্কার বলে। দেখো এখানে হি ইজ পোর, দেখছো এখানে হি ইজ পোর, সে একজন গরিব। এই কথাটা কিন্তু সে নিজে নিজে প্রকাশ করতে পারছে, এখানে কোনো ধরনের কোনো সন্দেহ নাই, কোনো বাধা নাই। এবং এই সেন্টেন্সটার পরে দেখো কোনো কি ক্লোজ মার্কার নাই। এখন চলো আমরা জেনে নিই যে ডিপেন্ডেন্ট ক্লোজ বা সাবঅর্ডিনেট ক্লোজ কাকে বলে। ডিপেন্ডেন্ট ক্লোজ মানে তো আমরা বুঝলাম যে কারো উপরে ডিপেন্ড করে, অর্থাৎ যার অর্থ প্রকাশ করতে অন্যের উপরে ডিপেন্ড বা নির্ভরশীল হতে হয় তাকেই ডিপেন্ডেন্ট ক্লোজ বলে। এখন আমরা দেখো উপরের উদাহরণটাই লিখেছি হি ইজ পোর, কিন্তু আমাদের প্রশ্ন ছিল যে ডিপেন্ডেন্ট ক্লোজ কাকে বলে, সেই বিষয়টা আমি এখনো বলি নাই, তবে বলে নিচ্ছি শোনো। যে যদি কোনো স্বাধীন বাক্যের পূর্বে, কি ভাইয়া? স্বাধীন বাক্যের পূর্বে যদি কোনো ক্লোজ মেকার কি বসে, ক্লোজ মেকার বলে। ক্লোজ মেকার গুলো কি কি আবার বলতেছি। ক্লোজ মেকার হচ্ছে দেখো হুইচ, তারপর হচ্ছে দো, টিএস ও ইউ জি এইচ, দো, তারপরে হচ্ছে সিন্স, এরকম আরো যা আছে, হুইচ, হোয়াট, হাউ, অর্থাৎ এক কথায় যেগুলো হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করতে গঠন করতে ব্যবহৃত হয় সেগুলোই হচ্ছে কি ভাইয়া? সেগুলো হচ্ছে ক্লোজ মেকার। দেখো, যদি স্বাধীন সেন্টেন্সের পূর্বে একটা ক্লোজ মেকার বসে এবং সেই সেন্টেন্সটার অর্থ ক্লোজ মেকার বসে কি করে, অন্য একটা সেন্টেন্সের উপরে নির্ভরশীল করে দেয়, তাকেই মূলত কি বলে তাকেই মূলত ডিপেন্ডেন্ট ক্লোজ বা সাবঅর্ডিনেট ক্লোজ বলে। তাহলে চলো এখন আমরা একটু উদাহরণের মাধ্যমে সেটা একটু ক্লিয়ার হয়নি। দেখো, আমরা উপরের দেখো স্বাধীন বাক্যটা এখানে লিখেছি হি ইজ পোর। কি লিখেছি? হি ইজ পোর মানে সে হয় দরিদ্র। কিন্তু এর পূর্বে আমরা একটা ক্লোজ মেকার দো বসিয়ে দিলাম। কি?
দো, THOUGH, দো বসিয়ে দিলাম। এখন তোমরা একটু খেয়াল করো অর্থটা, দো হি ইজ পোর, যদিও হয় সে গরিব। দেখো এই স্বাধীন বাক্যটার পূর্বে একটা ক্লোজ মেকার যোগ করে দিলাম, তারপরে তার অর্থটা নির্ভরশীল হয়ে গেল। কিভাবে নির্ভরশীল হয়ে গেল? যখন আমি বলতেছি দো হি ইজ পোর, যদিও সে পোর, তো যদিও সে পোর গরিব, তাহলে কি একটা প্রশ্ন থেকে যায়, তার মানে সে আরেকটা সেন্টেন্সের উপর নির্ভরশীল হয়ে গেল। যদিও সে পোর ঠিকই হি ইজ অনেস্ট, HONEST, অনেস্ট। যদিও সে গরিব তবু সে অনেস্ট। এবার খেয়াল করো যে আমি যখন এই সেন্টেন্সটা লিখলাম তারপরে এর অর্থ পরিপূর্ণ হলো, তার মানে আমরা বুঝলাম যে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারবে এবং তার পূর্বে ক্লোজ মেকার বসবে না। কিন্তু ডিপেন্ডেন্ট ক্লোজ কি হবে, যে নিজের অর্থ প্রকাশ করতে পারবে না, তবে তার পূর্বে একটা ক্লোজ মেকার আসবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি ইস্যু স্টুডেন্টের জন্য মূলত সিকোয়েন্স অফ টেন্স একটা আশীর্বাদ। কারণ ভাইয়া এই টপিকটা অনেক ছোট এবং এই টপিকের মাত্র 2টা রুলস আছে এবং সেই 2টা রুলস থেকে মূলত প্রশ্ন হয়। তাহলে চলো এখন আমরা প্রথম রুলসটা দেখবো। দেখো মাথায় রেখো, সিকোয়েন্স অফ টেন্সের রুলস গুলো মিস মানে তোমার ঢাবি মিস হয়ে যাওয়া। কারণ মাত্র 2টা রুলস থেকেই প্রশ্ন আসে এবং ঢাবিতে 2টা, অনেক সময় 3টাও প্রশ্ন হতে পারে। তাহলে চলো তোমার জন্য 100% একটা প্রশ্ন নিশ্চিত দিতে পারি এই রুলসটা ঠিক এবং একটা টপিক থেকে। তাহলে চলো আমরা প্রথম রুলসটা দেখি সিকোয়েন্স অফ টেন্সের। দেখো প্রথম রুলসটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ। দেখো আমরা ক্লোজ পূর্বে আলোচনা কেন করলাম, কারণ আমরা জানি এর ভিতরে ক্লোজ নিয়ে আলোচনা হবে এবং সেটা প্রিন্সিপাল ক্লোজ এবং সাবঅর্ডিনেট ক্লোজের মধ্যে আলোচনা হবে। দেখো এখন প্রিন্সিপাল ক্লোজ যদি পাস্ট টেন্স হয়, কি ভাইয়া, একটা সেন্টেন্সের প্রিন্সিপাল ক্লোজ যদি পাস্ট টেন্স হয়, কোন টেন্স? পাস্ট টেন্স। এখন পাস্ট টেন্স দ্বারা আমরা কি বুঝাচ্ছি? দেখো পাস্ট টেন্স দ্বারা পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, অথবা ক্যানের পাস্ট ফ্রম কুড, মের পাস্ট ফ্রম মাইট, তারপরে এই জাতীয় উইলের পাস্ট ফ্রম উড, যত পাস্ট ফর্ম আছে সেগুলো যদি পাস্ট টেন্সের মধ্যে কোনোভাবে ফেলা যায়, সেটা যদি প্রিন্সিপাল ক্লোজে কোনো সেন্টেন্সের বসে, তাহলে কি হবে ভাইয়া? সাবঅর্ডিনেট ক্লোজটাও সেই একইভাবে পাস্ট টেন্স হবে। এখন কথা হচ্ছে পাস্ট টেন্সের কোনটা হবে, সেটা অবস্থান অনুযায়ী এবং সেন্টেন্স অনুযায়ী হবে, ঠিক আছে? যে এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়েছে মানে এখানে প্রেজেন্ট, এখানে পাস্ট হয়েছে মানে প্রিন্সিপাল ক্লোজে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়েছে, তার মানে সাবঅর্ডিনেট ক্লোজও যে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে এরকম বিষয়টা না। বিভিন্ন ক্ষেত্রে শর্ত অনুযায়ী এবং প্রশ্নের চাহিদা অনুযায়ী বিভিন্ন সময় বিভিন্ন রকম হতে পারে। তবে মাথায় রাখতে হবে এখানে পাস্ট হলে এখানে অবশ্যই পাস্ট হবে, সেটা পাস্টের মধ্যেই পড়তে হবে। তাহলে চলো এখন আমরা এই রুলসটা থেকে একটা উদাহরণ দেখি, অবশ্যই সেটা বিসিএস থেকে দেখবো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চেয়ে বড় কঠিন জায়গা, কঠিন প্রতিদ্বন্দ্বী জায়গা, সেই জায়গার প্রশ্নটা দেখবো। দেখো 29তম বিসিএস একটা প্রশ্ন এখানে দেওয়া আছে, সেই প্রশ্নটা পড়বো এবং বোঝার চেষ্টা করবো এবং আমরা সেটা অ্যান্সার করার চেষ্টা করবো। দেখো প্রশ্নটা হচ্ছে, হি সেড দ্যাট, সে বলেছিল, হি ড্যাশ বি আনএবল টু কাম, সে অক্ষম, কি হবে? বি আনএবল, সে অক্ষম হবে, টু কাম মানে সেখানে আসতে কি হবে? অক্ষম হবে। এখন একটু খেয়াল করো, আমরা বলেছিলাম যে বাক্য সরাসরি অর্থ প্রকাশ করতে পারে এবং ক্লোজ মার্কার থাকে না, সেটা প্রিন্সিপাল ক্লোজ। দেখো এই যে একটা ক্লোজ, এই ক্লোজটার মধ্যে দেখো যে হি সেইড, সে বলেছিল, এর মধ্যে কি কোনো কিছু আছে, ক্লোজ মার্কার আছে? এই সেন্টেন্সের মধ্যে নাই, সেহেতু আমরা বুঝলাম এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ, পি দিয়ে লিখলাম। এবার পরের ক্লোজটা দেখো, দ্যাট হি বি আনএবল টু কাম, এইখানে দেখো একটা ক্লোজ মার্কার আছে এবং এটার অর্থ আমরা দেখবো যে পরাধীন, হি আনএবল টু কাম, সে আসতে অক্ষম। মানে এই যে তুমি একটা দেখতেছো দ্যাট আইসে এর অর্থটাকে আনএবল বা অক্ষম করে দিয়েছে। যদি একটু ব্রেন দিয়ে চিন্তা করো তাহলে বুঝতে পারবা যে এর অর্থটা একটু মানে কি, এর মধ্যে একটা সন্দেহ থেকে যাচ্ছে, আর একটা চাহিদা, আর একটা কি তোমার কাছে মনে হচ্ছে যে একটা ডিমান্ড থেকে যাচ্ছে। সো চলো এখন আমরা দেখতেছি যেহেতু ক্লোজ মার্কার আছে, তার মানে এটা আমরা কি বুঝলাম? সাবঅর্ডিনেট ক্লোজ। সাবঅর্ডিনেট ক্লোজ, তাহলে আমরা বলছি প্রিন্সিপাল ক্লোজ যদি পাস্ট টেন্স হয়, সাবঅর্ডিনেট ক্লোজ কি হবে? অবশ্যই পাস্ট টেন্স হবে। এখন আমরা এখানে দেখবো যে পাস্ট টেন্স ছাড়া কোনগুলো আছে। দেখো প্রথমে উইল আছে, আমরা জানি উইলের পাস্ট হচ্ছে উড, তাহলে ভাইয়া প্রথমটা অবশ্যই ভুল। কেন ভুল? কারণ উইল হচ্ছে প্রেজেন্ট ফর্ম, তাই না? তারপর হচ্ছে মে, দেখো মেয়ের পাস্ট ফর্ম কি? মাইট, তাহলে মে হচ্ছে প্রেজেন্ট ফর্ম, কিন্তু আমাদের প্রিন্সিপাল ক্লোজ আছে কি? পাস্ট ফর্ম, তার মানে এটাও ভুল। দেখো 3 নম্বর আছে, দেখো উইলের পাস্ট ফর্ম হচ্ছে উড, তার মানে আমরা বুঝতে পারছি এটা রাইট হতে পারে। তবে রাইটটা আমরা স্কিপ করবো সবসময়, দেখবো আমরা যে ভুল অ্যান্সার গুলো, আগে 3টা ভুল অ্যান্সার খুঁজে নিব। আমরা 3টা ভুল অ্যান্সার পেলেই আমরা সঠিক অ্যান্সারটা পেয়ে যাব। তো দেখো আমরা 2 নম্বরটা দেখি যে ওয়ান্টস, দেখো এটাও প্রেজেন্ট আছে, তার মানে আমাদের প্রেজেন্ট হলে কি ভাইয়া? ভুল। তাহলে 3টা যেহেতু ভুল অপশন পেয়ে গেলাম, তার মানে সি নম্বরটা রাইট এবং সি নম্বরটা দেখো উইলের পাস্ট ফর্ম উড আছে। দেখো 1 নম্বর রুলসের আরো একটা শাখা রুলস আছে, আমরা মূলত এখনো সেই শাখা রুলসটা নিয়ে আলোচনা করব। দেখো ইতিপূর্বে আমরা আলোচনা করেছিলাম যদি প্রিন্সিপাল ক্লোজে পাস্ট টেন্স থাকে তাহলে সাবঅর্ডিনেট ক্লোজেও কি হবে ভাইয়া?
সাবঅর্ডিনেট ক্লোজও পাস্ট টেন্স হবে। কিন্তু এখন আমরা যে রুলসটা শিখবো এটা একটা যুগান্তর পরিবর্তনকারী রুলস, এবং এখান থেকে মাঝে মাঝে প্রশ্ন আসতে দেখা যায়। দেখো এখন যে রুলসটা শিখবো অর্থাৎ শাখা রুলস, যেটা প্রিন্সিপাল ক্লোজ যদি পাস্ট টেন্স হয় তাহলে সাবঅর্ডিনেট ক্লোজ আর পাস্ট টেন্স না হয়ে সে সর্বদাই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। তবে এটা কখন হবে ভাইয়া? যখন সাবঅর্ডিনেট ক্লোজটা চিরন্তন সত্য অথবা অভ্যাসগত কর্ম অথবা ঐতিহাসিক সত্য এইগুলো বোঝাবে। তাহলে চলো এখন আমরা একটা উদাহরণ দেখি এই রুলস থেকে বা শাখা রুলস থেকে। দেখো এই যে আমরা একটা প্রশ্ন দেখতে পাচ্ছি এখানে, এই প্রশ্নটা মূলত জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির প্রশ্ন। তাহলে চলো এখন আমরা এই প্রশ্নটা একটু অ্যানালাইসিস করার চেষ্টা করি। দেখো এখানে আছে হি ডিড নট নো, সে জানে না, মানে সে জানতো না। কি জানতো না? দ্যাট দ্য আর্থ মানে পৃথিবী মুভ অ্যারাউন্ড দ্য সান, যে পৃথিবী চারিদিকে ঘুরতো, এটা জানতো না। এটা এখন কি করেছে? সায়েন্টিফিক এসে আমাদেরকে সেটা প্রমাণ করছে যে এটা চিরন্তন সত্য। সায়েন্টিফিকের মাধ্যমে প্রমাণ করছে যে পৃথিবী চারো সাইডে ঘুরে, মানে সূর্য কি করে? দ্য আর্থ মুভ অ্যারাউন্ড দ্য সান, অর্থাৎ পৃথিবী সূর্যের চারো সাইডে ঘুরে। এখন চলো আমরা এই প্রশ্নটা একটু সমাধান করার চেষ্টা করি এই রুলস অনুযায়ী। তাহলে দেখো এখানে পাস্ট টেন্স হয়েছে না, তাহলে আমাদের আগের রুল ছিল কি পাস্ট টেন্স হলে সাবঅর্ডিনেট ক্লোজটাও পাস্ট টেন্স হবে। এখন এটা কেন প্রিন্সিপাল ক্লোজ? দেখো এর পূর্বে ক্লোজ মেকার নাই, তা আমরা বুঝলাম এটা প্রিন্সিপাল ক্লোজ। এটা সাবঅর্ডিনেট ক্লোজ কেন? কারণ এইটার পূর্বে দেখো একটা ক্লোজ মেকার আছে। সো আমরা বুঝলাম যে এটা প্রিন্সিপাল ক্লোজ, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ। তাহলে আমরা এখানে যেহেতু পাস্ট আছে এখানে পাস্ট বসিয়ে দিলেও হতো, কিন্তু হবে না। কারণ হচ্ছে দেখো এই জায়গায় আছে দ্য আর্থ মুভ অ্যারাউন্ড দ্য সান, এটা একটা সায়েন্টিফিক্যাল সত্য বা চিরন্তন সত্য কথা। আর যখন চিরন্তন সত্য হয় তখন সব রুলস বাদ দিয়ে তখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। তার মানে এখন আমরা চলো এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা খুঁজি। দেখো এখানে একটা পাস্ট আছে, তার মানে সি নম্বর বাদ। ডি নম্বরে দেখো প্রেজেন্ট মুভড, এটা পারফেক্ট টেন্স আছে তাই এটা বাদ। এখন দেখো দুইটা আছে ইজ মুভ আর মুভস। এখন প্রথম নাম্বারটা দেখো ইজ মুভ, আমরা জানি বি ভার্বের পরে সরাসরি কখনো ভার্ব বসে না, মেইন ভার্ব বসে না। ভার্ব বসলে সেটা ভার্বের থ্রি বসে অথবা ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে কন্টিনিউয়াস টেন্স হয়। তার মানে এখানে স্ট্রাকচারে ভুল। বি নম্বর অ্যান্সার। কেন হয় অ্যান্সার? দেখো বি নম্বরে তিনটাই ভুল, যেহেতু বি নম্বর অবশ্যই অ্যান্সার। আর দ্বিতীয় কথা অ্যান্সার এর জন্য যে দেখো এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। এখন আমরা আলোচনা করব সিকোয়েন্স অফ টেন্সের 2 নম্বর রুলস নিয়ে। দেখো 2 নম্বর রুলসটা হলো যদি প্রিন্সিপাল ক্লোজটা প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্স হয়। কি ভাইয়া? প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্স, অর্থাৎ প্রেজেন্ট টেন্সের যে কোনো একটা টেন্স, সেটা ইনডিফিনিট হোক, কন্টিনিউয়াস হোক অথবা পারফেক্ট হোক অথবা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হোক। অনুরূপভাবে ফিউচারেরও একই, যে কোনো একটা টেন্স হলেই প্রেজেন্ট অথবা ফিউচারের মধ্যে যদি হয় তাহলে প্রিন্সিপাল ক্লোজটা যদি প্রেজেন্ট এবং ফিউচারের যে কোনো একটা টেন্স হয় তাহলে সাবঅর্ডিনেট ক্লোজটা কি হবে ভাইয়া? সাবঅর্ডিনেট যে কোনো একটা টেন্স হতে পারে, প্রেজেন্ট হতে পারে, পাস্ট হতে পারে, ফিউচার হতে পারে, মানে তিনটাই হতে পারে। যদি প্রেজেন্ট অথবা ফিউচার যে কোনো একটা হয় প্রিন্সিপাল ক্লোজ, তাহলে সাবঅর্ডিনেট ক্লোজ তুমি প্রেজেন্টও নিতে পারো, পাস্টও নিতে পারো, ফিউচারও নিতে পারো। প্রশ্নে বিভিন্ন সময় বিভিন্ন অনুযায়ী বিভিন্ন সিকোয়েন্স অনুযায়ী সেই টেন্সটা গ্রহণ করতে হবে। তাহলে চলো এখন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে 24 এবং 25 সালের ভর্তি পরীক্ষায় আসা একটা প্রশ্ন দেখি। দেখো মাথায় রাখো এই প্রশ্নটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের 24 এবং 25 সালের ফয়ের ভর্তি পরীক্ষা আসছিল। প্রশ্নটা একটু দেখো। দেখো ম্যানি পিপল স্প্রেড, ম্যানি পিপল কি অনেক মানুষ স্প্রেড কি করেছিল? ছড়িয়ে দেয়। কি ছড়িয়ে দেয়? ফেক নিউজ। কোন নিউজ? ফেক নিউজ অর্থাৎ ভুল নিউজ অন সোশ্যাল মিডিয়া। কোথায়? ফেসবুকে। হুইচ ক্যান বি আইডেন্টিফাইড, যেটা কি হয়? আইডেন্টিফাইড করা যেতে পারে বাই চেকিং কেয়ারফুলি। কি করার মাধ্যমে? চেক করার মাধ্যমে, কেয়ারফুলি যত্ন সহকারে, দ্য সোর্স অফ ইনফরমেশন অর্থাৎ ইনফরমেশনের সোর্স গুলোকে যত্ন সহকারে কি করার মাধ্যমে? আইডেন্টিফাই করার মাধ্যমে সে কি করে? মেনি পিপল যারা ছড়ায় সেই নিউজ গুলোকে শনাক্ত করা যেতে পারে, মানে ফেক নিউজ গুলোকে শনাক্ত করা যেতে পারে। দেখো এখানে স্প্রেড এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, যদিও এটা সব ফ্রমই এক, কিন্তু এখানে কিভাবে বুঝলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স? কারণ স্প্রেড 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 তিনটা ফ্রমই এক। কিন্তু এখানে দেখো মেনি পিপল এটা হচ্ছে কি ভাইয়া? এটা হচ্ছে প্লুরাল সাবজেক্ট। তাহলে এরপরে যে স্প্রেড আছে এই স্প্রেডটা কি? এই স্প্রেডটা অবশ্যই ভার্ব শেষে কি হবে না? ইএস বা ইএস যোগ হবে না। তার মানে এখানে এস বা ইএস যোগ হয়নি, তার মানে আমরা এটা বুঝতেছি কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এবং পাস্ট ইনডিফিনিট টেন্স নেই কেন? পরে আমরা দেখতেছি সবকিছু এটার সাথে কি মিলতেছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মিলতেছে, যদিও এটার ফার্স্ট ফর্ম একই। বাট আমরা এই যে পরের এই যে সেন্টেন্সটা দেখে বুঝলাম যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে। ঢাকা ইউনিভার্সিটিতে তোমাকে সবসময় এরকম একটা লেজ লাগাই দিবে, বুঝছো? এটা মাথায় রাখতে হবে। এখন চলো আমরা একটু দেখি যে ক্যান বি আইডেন্টিফাইড। দেখো এখানেও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এখানেও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে দেখো এইটা হচ্ছে কি ক্লোজ ভাইয়া? এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ। কেন? এটা ক্লোজ মার্কার নাই। এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ। কেন এটা সাবঅর্ডিনেট ক্লোজ?
দেখো এর পূর্বে একটা ক্লোজ মেকার আছে, হুইচ একটা ক্লোজ মেকার। সো আমরা বলছিলাম ক্লোজ মেকার যদি কোনো ক্লোজের পূর্বে থাকে সেটা হয় সাবঅর্ডিনেট ক্লোজ। তাহলে প্রিন্সিপাল ক্লোজ যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে, সো পরেরটা কি হতে পারে, প্রেজেন্ট হতে পারে, পাস্ট হতে পারে, ফিউচার হতে পারে। তো এখানে পরীক্ষক প্রেজেন্ট ইউজ করছে। আর যেহেতু প্রেজেন্ট ইউজ করলে সেটা যদি কি না হয় ভাইয়া, সেটা যদি চিরন্তন সত্য না হয়, মানে ঐতিহাসিক সত্য না হয় এবং অভ্যাসগত কর্ম না হয়, তাহলে প্রিন্সিপাল ক্লোজ কি হবে, প্রিন্সিপাল ক্লোজ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। এইটা একটু মাথায় রাখতে হবে, কেমন? তবে আরেকটা তোমাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা খুবই কনফিউজিং বিষয়। দেখো এখানে ফিউচার টেন্স আবার সাবঅর্ডিনেট ক্লোজ ও ফিউচার টেন্স একই সাথে হয় না। আবারও বলতেছি, প্রিন্সিপাল ক্লোজেও যদি ফিউচার টেন্স বসাও, আবার সাবঅর্ডিনেট ক্লোজে একই সাথে ফিউচার টেন্স বসাতে পারবে না। তার মানে একটাতে তুমি যদি ফিউচার টেন্স বসাও, ধরো প্রিন্সিপাল ক্লোজে তুমি প্রেজেন্ট টেন্স বসাইলা বা ফিউচার টেন্স বসাইলা, প্রিন্সিপাল ক্লোজে ফিউচার টেন্স বসালা, তাহলে সাবঅর্ডিনেট ক্লোজে আর ফিউচার বসাতে পারবে না। ধরো সাবঅর্ডিনেট ক্লোজে তুমি ফিউচার বসালা, তাহলে প্রিন্সিপাল ক্লোজে আর ফিউচার টেন্স বসাইতে পারবে না। একটা উদাহরণ দেখো, হি উইল পাস, সে পাস করবে। ইফ যদি হি উইল ট্রাই, যদি সে ট্রাই করে। দেখো এই জায়গায় আমরা উইলটা কেটে দিয়েছি, যদিও দুইটা ভবিষ্যতের অর্থ দিচ্ছে, কিন্তু আমরা উইলটা কেন কেটে দিয়েছি, কারণ একই সাথে দুইটা ক্লোজে কি হয় না ভাইয়া, একই সাথে দুইটা ক্লোজে ফিউচার টেন্স ইউজ করা যায় না। দেখো আজকে আমি তোমাদেরকে এমন একটা কৌশল শেখাবো, যে কৌশলটা আয়ত্ত করতে পারলে তোমার কাছে সিকোয়েন্স অফ টেন্স হয়ে উঠবে পানির মতো সহজ। তাহলে চলার কথা না বাড়িয়ে এখনই সেই কৌশলটা একটু দেখি। দেখো কৌশলের উপরে আমরা লিখেছি প্রিন্সিপাল এবং একটা সাবঅর্ডিনেট, এটা একটু মাথায় রাখো, আমরা পরে ব্যাখ্যা করে বোঝাচ্ছি। এবং কৌশলটা হচ্ছে পাস্ট ইজ পাস্ট, সত্য হলে প্রেজেন্টে খাস, তারপর আছে পিএফ এ আছে সবার চান্স, এবং ডাবল ফিউচারে নেই কোনো ব্রাঞ্চ। তাহলে এখন চলো আমরা এই কৌশলটা একটু ব্যাখ্যা করে বোঝার চেষ্টা করি। দেখো আমরা জানি যে সিকোয়েন্স অফ টেন্সে মূলত দুইটা ক্লোজ নিয়ে কাজ হয়, একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ এবং একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ। মূলত একটা ক্লোজ অনুযায়ী আরেকটা ক্লোজের টেন্স হয়, আমরা এর জন্য আসলে এই কৌশলটা নিয়েছি। দেখো একটা বিখ্যাত প্রবাদ আছে, পাস্ট ইজ পাস্ট। এই পাস্ট ইজ পাস্ট এই প্রভাবটা মনে রাখার মাধ্যমে তুমি কি রে মনে রাখতে পারো ভাইয়া, সিকোয়েন্স অফ টেন্সের একটা গুরুত্বপূর্ণ রুলস, অর্থাৎ যে দুইটা রুলসের প্রথম রুলসটা তুমি মনে রাখতে পারো। তাহলে পাস্ট ইজ পাস্ট, দেখো এখানে আমরা প্রিন্সিপাল ক্লোজে লিখেছি পাস্ট, মাঝে ইজ লিখেছি সেটা প্রভাবের কারণে, এবং সাবঅর্ডিনেট ক্লোজে জায়গায় পাস্ট লিখেছি। তার মানে প্রিন্সিপাল ক্লোজে যদি পাস্ট হয়, তাহলে সাবঅর্ডিনেট ক্লোজও কি হবে ভাইয়া, পাস্ট টেন্স হবে। এটা মাথায় রাখতে হবে। তারপরে দেখো আমরা পরের লাইন লিখেছি, সত্য হলে প্রেজেন্টে খাস। দেখো আমরা সাবঅর্ডিনেটে লিখেছি যে সত্য, যে সাবঅর্ডিনেট টেন্সটা কি হয়, সত্য, অর্থাৎ যেটা আমরা বলি যে চিরন্তন সত্য, ঐতিহাসিক সত্য, অভ্যাসগত কর্ম, এগুলো যদি হয় তাহলে প্রেজেন্টে খাস। তার মানে সাবঅর্ডিনেট টেন্সটা কি হবে, প্রেজেন্টে খাস্ট হবে। এটা মাথায় রাখতে হবে। আবার বলছি সত্যটা সাবঅর্ডিনেটের নিচে লিখছি, তার মধ্যে সাবঅর্ডিনেট সেন্টেন্সটা যদি চিরন্তন সত্য হয়, ঐতিহাসিক সত্য হয় এবং অভ্যাসগত কর্ম হয়, তাহলে সাবঅর্ডিনেট সেন্টেন্সটা কি হবে, প্রেজেন্ট ইনডিফিনিটে খাস হবে। এটা মাথায় রেখো। তারপরে লিখছি পি এফ এ আছে সবার চান্স। তার মানে প্রেজেন্ট এবং ফিউচার টেন্স, পি তে হয় প্রেজেন্ট, এফ তে হয় ফিউচার। তার মানে প্রেজেন্ট এবং ফিউচার টেন্স আছে সবার চান্স, আর ডাবল ফিউচার নেই কোনো ব্রাঞ্চ। অর্থাৎ একই সাথে প্রিন্সিপাল এবং সাবঅর্ডিনেট দুই ক্লোজে একই সাথে তুমি কি ইউজ করতে পারবে না, দুইটা ফিউচার টেন্স ইউজ করতে পারবে না। এই ছিল আজকে আমাদের মজার টেকনিক। যদি টেকনিকটা ভালো লাগে তাহলে আমাদের ভিডিওটা শেয়ার করে দিবে।